শহরের ইটকাটের খাঁচা ছেড়ে সে রাতে হঠাৎ করে গ্রামে ফেরার কোনো পূর্ব পরিকল্পনা আমার ছিল না। কিন্তু বিকেলবেলা বাবার হঠাৎ অসুস্থতার খবরটা পেয়ে আমি আর স্থির থাকতে পারলাম না। ছোট একটা ব্যাগ কাঁধে ঝুলিয়ে প্রথমে যে বাসটা পেলাম তাতেই উঠে পড়লাম। রাত তখন 10:45। বাস যখন আমাকে নদীর এপারে নামিয়ে দিল, চারপাশ তখন পুরো নিস্তব্ধতায় ডুবে গেছে। নির্ঝুম থমথমে একটা রাত। কোনো দোকানপাট খোলা নেই, একটা মানুষও কোথাও নেই। শুধু দূরে নদীর ওপারে আমার গ্রামের দু একটা মিটমিটে আলো দেখা যাচ্ছে। আমার গ্রামটা নদীর ঠিক ওপারে। দিনের বেলায় যে নদীটাকে শান্ত আর চেনা মনে হয়, এই অমানিসার রাতে সেই নদীটাকেই মনে হচ্ছিল এক বিশাল হিংস্র জলদানব। নদীর পার হওয়ার একমাত্র ভরসা একটাই, গ্রামের ঘাটের পুরনো কাঠের নৌকাটা। আর সেই নৌকাটা বহু বছর ধরে চালায় আমাদের বুড়ো হরেন কাকা। ছোটবেলা থেকে দেখে আসছি ওই একটা মানুষই ঝড় বৃষ্টি জল উপেক্ষা করে বছরের পর বছর এই নদীর এপার ওপার করে মানুষকে পৌঁছে দেয়। যেন এই নদী আর এই নৌকাই তার সম্পূর্ণ জগৎ। কিন্তু ঘাটে এসে পৌঁছাতেই আমার পায়ের নিচে মাটি যেন সরে গেল। ঘাট পুরো ফাঁকা, কিন্তু কাদার ওপর মানুষের ছড়ানো ছিটানো পায়ের ছাপ আর কয়েকটা নিভে যাওয়া মশাল পড়ে আছে। বাতাসটা যেন ভারী হয়ে আছে এক অদ্ভুত বিষাদে। হঠাৎ মনে হলো চারপাশের বাতাসটা একটু বেশি ঠান্ডা। আমি বাসে আস্তে আস্তে মার মুখে শুনেছিলাম আজ বিকালে নাকি নদীর মাঝখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে। হঠাৎ আসা এক কালবৈশাখীর ঝড়ে হরেন কাকার নৌকা নাকি উল্টে দিয়েছিল। নৌকাটা পরে ভাটির দিকে পাওয়া গেলেও হরেন কাকার কোনো সন্ধান পাওয়া যায়নি। গ্রামের ডুবুরিরা রাত হওয়ার আগে পর্যন্ত পুরো নদী চষে ফেলেছে, কিন্তু জলের নিচে কাদা আর অন্ধকারের মধ্যে থেকে হরেন কাকার দেহটা উদ্ধার করা সম্ভব হয়নি। আমি ঘাটের বাঁশের সাঁকোটার ওপর স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। ওপারে আমার অসুস্থ মা বাবা অপেক্ষা করছেন, কিন্তু মাঝখানে এই মাইলের পর মাইল বিস্তৃত কালছে পানি। এপারে এখানে থাকার কোনো জায়গা নেই, আর ওপারে যাওয়ার কোনো উপায়ও নেই। বুকে একটা অজানা ভয় এসে জাঁকিয়ে বসল। এত রাতে এই পরিত্যক্ত অভিশপ্ত ঘাটে আমি এক্কেবারে একা। আর ঠিক তক্ষুনি নদীর মাঝখানে ক্ষীণ কুয়াশার বুক চিরে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। কুয়াশাটা এত ক্ষীণ ছিল যে নিজের হাতটাও ঠিক মতন দেখা যাচ্ছিল না, কিন্তু সেই কুয়াশার আড়াল থেকেই ধীরে ধীরে ভেসে উঠতে লাগলো একটা কালো অবয়ব, একটি নৌকা। ধীরে ধীরে নৌকাটা ঘাটের কাদার কাছে এসে ঠেকল। কাঠের হালকা মৃদু ঠক শব্দ হলো ঘাটের সাথে, কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় একটা নৌকো কাদার ওপর এসে ঠেকল, অথচ পানির বুকে কোনো তরঙ্গের সৃষ্টি হলো না। পানির ওপরটা আয়নার মতন স্থির, মসৃণ আর কুচকুচে কালো। নৌকার গলুইয়ে বসে আছে একজন মানুষ। মাথায় একটা পুরনো ভেজা গামছা পেঁচানো, গায়ে একটা শতচিহ্ন ময়লা চাদর। মুখটা অন্ধকারের দিকে ঘোরানো, তাই স্পষ্ট বোঝা যাচ্ছে না। আমার মন বলছিল যেতে না, এই নৌকা স্বাভাবিক নয়। কিন্তু মাথার ভেতর অসুস্থ বাবার মুখটা ভেসে উঠতেই ভয়ের ওপর তীব্র বাধ্যবাধকতা জয়ী হলো। আমি ভাবলাম হয়তো গ্রামেরই অন্য কোনো অভিজ্ঞ মাঝি হরেন কাকা দুর্ঘটনার পর শেষখিয়া পারাপার করতে এসেছে। আমি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, ওপারে যাবে? নৌকার অবয়বটা কোনো কথা বলল না, শুধু ধীর গতিতে হাত তুলে আমাকে নৌকায় ওঠার ইঙ্গিত করল। আমি কাঠের নৌকার উপর পা রাখতেই একটা তীব্র ঝাঁকুনি খেলাম। কাঠের তলদেশটা যেন বরফের মতন ঠান্ডা, এত ঠান্ডা যে জুতো ভেদ করে সেই হিম অনুভূতি আমার পুরো শরীরে
কাঁপন ধরিয়ে দিল। আমি নৌকার এক কোণে বসলাম, ব্যাগটা জড়িয়ে ধরলাম বুকের সাথে। নৌকাটা ঘাট ছেড়ে আবার নদীর গভীর অন্ধকারের দিকে এগোতে শুরু করলো। আমার হঠাৎ করে চোখে পড়ল, নৌকাটা ছেড়েছে ঠিকই, কিন্তু মাঝি তার বৈঠা বাঁ হাত কিছুই নাড়াচ্ছে না। নৌকাটা যেন নিজের ইচ্ছাতেই কোনো এক অদৃশ্য টানে পানির ওপর দিয়ে পিছলে যাচ্ছে। আর ঠিক তখনই বাতাসটা যেন হঠাৎ বদলে গেল। নদীর বুক থেকে পচা কাদা আর গলিত চামড়ার একটা তীব্র বিশ্রী গন্ধ ভেসে আসতে লাগলো আমার নাকে। আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি চোখ বন্ধ করে মনে মনে ঈশ্বরের নাম জপ করতে লাগলাম। আমি বুঝতে পারছিলাম না যে ঘটনাগুলো কি ঘটছে, কিন্তু মনের ভেতরের এক তীব্র অস্বস্তি জাগার দিয়ে উঠছিল। আমার মন বলছিল যে এই ছোট্ট নৌকায় আমি একা নেই, অন্য কোনো অতি প্রাকৃতিক উপস্থিতি আছে। নদীর ঠিক মাঝখানে যখন আমরা পৌঁছালাম, তখন চারপাশের গ্রামের আলোর শেষ বিন্দুটাও ক্ষীণ অন্ধকারের পেটে তলিয়ে গেছে। আমার মনে হচ্ছিল আমি যেন পুরো জগতের থেকে আলাদা হয়ে গেছি। ঠিক এই সময়ে প্রথম আতঙ্কটা শুরু হলো। নৌকার কাঠের চাটাইয়ের ওপর এক ফোঁটা দু ফোঁটা করে পানি পড়তে শুরু করলো। বৃষ্টি নয়, কোনো মেঘ নেই আকাশে, পানিটা ঝরছে ঠিক আমার পেছনের খালি অংশটুকু থেকে। আমি অতি কষ্টে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। নৌকার মেঝের ওপর স্পষ্ট দেখা যাচ্ছে ভিজে জবজবে এক ছোড়া খালি পায়ের ছাপ। ছাপগুলো থেকে অনবরত রক্ত মিশ্রিত কালচে পানি গড়িয়ে পড়ছে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো সেই পায়ের ছাপগুলো স্থির নয়। মনে হচ্ছিল অন্য জগৎ থেকে কেউ একজন নদীর থেকে উঠে এসে নৌকায় হেঁটে হেঁটে মাঝির দিকে এগিয়ে যাচ্ছে। আর হঠাৎ করে হালকা পানির ঝপঝপ শব্দ আমাদের নৌকার চারিদিকে। আমার হৃদস্পন্দন এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল বুক ফেটে হৃৎপিণ্ডটাই বেরিয়ে আসবে। আমি চিৎকার করে উঠতে চাইলাম, কিন্তু গলার ভেতর থেকে কোনো শব্দ বের হলো না। ভয়ে আমার হাত পা অবশ হয়ে আসছে। ঠিক তখনই নৌকার দু পাশ ঘষে নদীর পানি প্রচণ্ডভাবে ফুলে ফুপে উঠতে শুরু করলো। মনে হলো পানির নিচে একটা নয়, দুটো নয়, শত শত হাত নৌকার নিচ থেকে ওপরের দিকে ওঠার চেষ্টা করছে। পানির নিচে আবছা আলোর প্রতিফলনে আমি দেখতে পেলাম কতগুলো ফ্যাকাশে পচে যাওয়া হাত নৌকার কাঠ আঁকড়ে ধরার চেষ্টা করছে। কিন্তু অবাক কাণ্ড, নৌকাটা দুলছে না, কিন্তু চারিপাশের পানি ক্ষিপ্ত হয়ে উঠছে। আমি ভয় অন্ধের মতন মাঝির দিকে তাকালাম, চিৎকার করে বলতে চাইলাম, নৌকা পাড়ে নাও, দ্রুত নৌকা পাড়ে নাও। কিন্তু মাঝির কোনো বিজ্ঞান নেই। সে তেমনই নিশ্চল, স্থির, মুখটা অন্ধকারের দিকে ঘোরানো। তারপর মাঝি ধীরে ধীরে তার ঘাটটা পেছনে ঘোরাতে শুরু করলো। স্বাভাবিক মানুষের মতন শুধু ঘাড় ঘোরালো না, শরীরটা একটুও না নড়ে তার ঘাটটা অস্বাভাবিকের মতন পুরো পেছন দিকে ঘুরে গেল। আর মুহূর্তের মধ্যে তার মুখটা সোজা এসে থামলো আমার মুখের এক্কেবারে সামনে। আমি চোখের সামনে যা দেখছিলাম তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। মাথার গামছাটা খসে পড়ে গেল, মাঝির মুখটা অনাবৃত হলো। সেটা কোনো জ্যান্ত মানুষের মুখ নয়, চামড়া ফুলে সাদা হয়ে গেছে, মুখের মাংসগুলো ঝুলে গেছে, চোখের কোটর দুটো সম্পূর্ণ ফাঁকা ও কালচে গর্তের মতো, যেখান থেকে অনবরত নদীর কাদা আর পানি গড়িয়ে পড়ছে। চিবুক বেয়ে
রক্ত ভরা পানি ঝরছে আমার পায়ের ওপর। এই মুখটা আমার অচেনা নয়, এই মুখটা আর কারণ নয়, আজ বিকালে নদীতে ডুবে যাওয়া বুড়ো হরেন কাকার। হরেন কাকা বেঁচে নেই। আমি যার নৌকায় বসে আছি সে কোনো জীবিত মানুষ নয়, সে এক প্রেতাত্মা। হরেন কাকার দুটো চোয়াল ধীরে ধীরে নড়ে উঠল। কোনো শব্দ তার মুখ দিয়ে বের হলো না, কিন্তু আমার মাথার ভেতর এক শীতল ভয়ালো ফিসফিসানি প্রতিধ্বনিত হতে লাগলো। ভয় পাস না রে বাবা, কত বছর ধরে তোদের পার করেছি, আজ রাতের শেষ খেয়াটাও পার করে দিলে তবেই আমার শান্তি। আমার শরীর বরফ হয়ে গেল, চেতনা হারানোর উপক্রম হলো আমার। আমি চোখ দুটো বন্ধ করে নৌকার কাঠের ওপর বসে পড়লাম। চারপাশের চিৎকার, পানির নিচ থেকে ভেসে আসা কান্না আর হরেন কাকার ফ্যাকাশে মৃত মুখ আমাকে এক ভয়ানক স্বপ্নের মতন গ্রাস করতে লাগলো। কতক্ষণ এভাবে ছিলাম জানি না, প্রতিটা মুহূর্ত মনে হচ্ছিল এক একটা যুগ। নারকীয় এক চরম আতঙ্কের মধ্যে দিয়ে কেটে গেল সেই সময়টুকুর অনুভূতি। হঠাৎ করে আমার চোখ খুলল নদীর তীরে বালি ও কাঠের ঘর্ষণের শব্দে। হঠাৎ করে সমস্ত বিভীষিকাই বন্ধ হয়ে গেল। পানির তলার গোঙানি, পচা গন্ধ, পায়ের ছাপ সব উধাও। নৌকাটা মৃদু একটা ধাক্কা খেয়ে ঘাটে গিয়ে ঠেকল। দূর থেকে ভোরের পাখির হালকা ডাক শুনতে পাচ্ছিলাম। আমি চোখ মেললাম। নৌকাটা নদীর ওপারে আমাদের গ্রামের চেনা ঘাটে এসে দাঁড়িয়েছে। ওপারে বাঁশঝাড়ের পাশ দিয়ে আমার বাড়ির পথটা দেখা যাচ্ছে। আমি এক মুহূর্ত আর সেই নৌকায় থাকার সাহস পেলাম না। পাগলের মতন দৌড়ে নৌকা থেকে নেমে ঘাটের কাদার ওপর আছড়ে পড়লাম। হাঁপাতে হাঁপাতে ভয়ে কাঁপতে কাঁপতে পেছনের দিকে তাকালাম। হরেন কাকা ঠিক একইভাবে নৌকার গলুইয়ে বসে আছে, আর সেই ফ্যাকাশে চোখ দুটো দিয়ে সে আমার দিকে তাকিয়ে আছে। কিন্তু তার মুখে আর সেই ভয়ালো ভাবটা নেই। সেখানে রয়েছে এক অদ্ভুত শান্তি। সে কোনো ভাড়া চাইল না, সে কোনো কথা বলল না। ধীরে ধীরে সে তার বরফের মতন শীতল ভেজা হাতটা তুলে আমাকে পাড়ের দিকে পথ দেখিয়ে দিল, যেন সে নিশ্চিত হতে চাইল আমি নিরাপদে পাড়ে নেমেছি কিনা। আমি কাদার উপর হাঁটু গেড়ে বসে থেকে দেখতে লাগলাম। কোনো বৈঠা ছাড়া, নদীর বুকে কোনো তরঙ্গ না তুলে হরেন কাকার নৌকাটা ধীরে ধীরে আবার পেছনের ঘন কুয়াশার ভেতরে বিলীন হতে শুরু করলো। যাওয়ার সময় বাতাসের দোলায় যেন শেষবারের মতন একটা অস্পৃষ্ট বাক্য ভেসে আসলো। কথা দিয়েছিলুম ওপারের মানুষকে খেয়া পার না করিয়ে আমি যেতে পারি না। কুয়াশা আর অন্ধকারের পেটে হরেন কাকার ছায়াটা চিরতরে মিলিয়ে গেল। আমি ঘাটের কাদার ওপর একইভাবে বসে রইলাম। আমার শরীর তখনও আটকে কাঁপছে, কিন্তু মনের এক কোণে এক অদ্ভুত অনুভূতি সৃষ্টি হলো। আজ আমি মৃত্যুর খুব কাছ থেকে ঘুরে এসেছি। আজ রাতে আমি যে ভয়ালো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি তা হয়তো সারা জীবন আমার স্বপ্নে এসে আমাকে তাড়া করবে। কিন্তু একই সাথে আমি এক চরম সত্যকে প্রত্যক্ষ করলাম। মানুষ যখন তার কাজকে শুধু পেশা হিসাবে নয়, বরং আত্মার টান হিসাবে ভালোবাসে, তখন মৃত্যুও সেই ভালোবাসাকে মুছে ফেলতে পারে না। বুড়ো হরেন কাকা সারা জীবন এই নদী আর গ্রামের মানুষকে ভালোবেসে সেবা দিয়ে গেছে। সেই দায়িত্ববোধ, সেই কাজের প্রতি নিষ্ঠা এতটাই গভীর ছিল যে মৃত্যুও তাকে তার কর্তব্য থেকে আলাদা করতে পারেনি। সে নিজের মরণকে ভুলে গিয়েও তার শেষ দায়িত্ব পালন করেছে। নদীর জল আগের মতনই বইছে, ভোর হয়ে আসছে, আর আমি এক ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে হেঁটে চললাম আমার বাড়ির দিকে।